ভুল কিছু তো বলেনি, ভাই আবার ভেবে বসছেন ও মানা করে দিয়েছে। আশরাফ বলল, ওকে এসবের সাথে জড়িয়ে লাভ নেই। বড় আম্মু এমনিতেই ওকে নানান কথা শোনায়। আফসার সাহেব বললেন। হ্যাঁ, আমার মেয়েটা একটু শান্তিতে সংসারটা করুক। দাদিমা বললেন, তোর মেয়ে বোবা, তাই বলে বোবার শত্রু নেই এ কথা বল। বোবাদের মানুষ পেয়ে বসে। আমি কতবার শিখিয়ে দিলাম, গুতা মারলে তুইও সুন্দর করে জবাব দিয়ে দিবি, বলবি আমি এমনটা করিনি, বলিনি। না, তোর মেয়ের মুখ ফাটে না, ঝগড়া করতে হয় নাকি, সুন্দর করে বলে দিলে হয়। শারমিলা বলল, ও ওইসব পারে না, সবাইকে দিয়ে হাল চাষ হয় না। বড় আম্মু আগে ওকে পছন্দ করত, সেটা মনে করে ও কিছু বলতে পারে না, পারবেও না। তাজ ভাই সামলাতে পারলে ভালো, নইলে দেখবে এইসবের জন্য ওকে কথা শোনাতে ছাড়বে না। শাহিদা বেগম এলেন, সঙ্গে আনিসও। মাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে। শাহিদা বেগম বাপের বাড়ি থেকে ক্ষেতের শাকসবজি নিয়ে এসেছেন। ব্যাগটা নিয়ে আনিস রান্নাঘরের দিকে চলে গেল সোজা। শাহিদা বেগম বোরখা খুলে বসলেন সোফায়। ও মা, সকাল সকাল জামাইরা বাড়িতে হাজির। জামিলার ইমতিয়াজ শাশুড়ির গলায় মালা পরিয়ে দিল। তারপর সাবরিনাকে বলল, মিষ্টি নিয়ে আসুন। কি হয়েছে বলবে তো আমাকে। দাঁড়ান, এত তাড়াহুড়া করলে সমস্যা। বসেন, আগে একটু জিরিয়ে নিন। সাবরিনা প্লেটে করে মিষ্টি নিয়ে এলো। আনিস এসে সোফায় হেলান দিয়ে বসে পড়েছে বাবার পাশে। জামিলার ইমতিয়াজের কাণ্ড কারখানা চুপচাপ দেখে যাচ্ছে সে। শাহিদা বেগম বললেন, এটা কোন মেয়ে? বোয়ালখালীর মেয়েটা নাকি নাকি চন্দনা ইসেরটা? জামিল বলল, আগে মিষ্টি খান। জামাইগুলোও আমার সাথে মশকরা করে। হেসে উঠল সবাই। জামিল শাশুড়িকে মিষ্টি খাইয়ে দিল। শাওন এসেছে, ভিডিও করছে, শাইনাকে পাঠাবে। এই বাড়ির তামাশা দেখা মিস হয়ে যাবে নইলে। শাহিদা মিষ্টি চিবোতে চিবোতে আনিসের দিকে তাকালেন। তুই কিছু বল, সবাই কি শুরু করেছে? আপনি কিছু বলেন। আফসার সাহেব বললেন, খাওয়া শেষ করো আগে। একটু পানি দাও। সাবরিনা পানি এগিয়ে দিল। শাহিদা বেগম পানি খেলেন। জামিল বলল, আম্মা, আগামী সপ্তাহে বিয়ে, এটাই পাকা কথা। এবার আনিস ভাইয়ের বিয়ে আটকায় কে? শাহিদা বেগম আবারও আনিসের দিকে তাকালো। মেয়ে কোথাকার? আজিমপুরের। শাইনা বেগম কপাল কুঁচকে ফেললেন। আজিমপুর? মানে এই পাড়ার, এই পাড়ার? পাশের বাড়ির। শাহিদা বেগম ভাবতে লাগলেন। শিউলি? ওকে ওর জামাই নিয়ে গেছে, ডিভোর্স হয় নাই তো? আম্মা, আনিস ভাইকে আপনার কি মনে হচ্ছে? উনি কেন শিউলিকে বিয়ে করতে যাবে? এই পাড়ায় আরও মেয়ে আছে তো। কে? ধুর, এত ভনিতা করো না তো জামাই। শাওন বলল, জুনুনারা সিদ্দিকী। এইটা আবার কে? তোমার ছোট মেয়ের ননদ, তাজদা সিদ্দিকীর বোন, তাজনা বুড়ির পোপো, বড়াম্মুর মেয়ে। শাহিদা বেগম স্তব্ধ হয়ে কপাল চেপে ধরে আনিসের দিকে চেয়ে আছেন। তারপর শুরু হলো আসল যুদ্ধ। শাহিদা বেগম কপাল চাপড়াচ্ছেন। জেনে শুনে আগুনে পা দিয়েছিস তুই। আমি তো ভাবতাম তোর মাথায় সব মগজ, এখন তো দেখছি হায় আল্লাহ হায় আল্লাহ, এইসব কেমন কথা? আম্মা, আপনি কিছু বলেন। এই ছেলেকে কি এখনো ধরে ধরে ভালো মন্দ শেখানোর বয়স আছে? তুই এটা কি করলি আনিস? আবার আমার দিকে তাকিয়ে আছে। তুই ফুতো হইলি না, ভূত হইলি না। আমি পেটে এটা কি ধরলাম? ইমতিয়াজ বলল। আপনি কিছু তো বলেন আনিস ভাই। আনিস নড়ে চড়ে বসলো। আগে সবাই বলা শেষ করুক। শাহিদা বেগম কপাল আর বুক চাপড়াতে চাপড়াতে ভেতরে চলে গেলেন। ফুতে জেনে শুনে কোথায় ঝাঁপ দিল আল্লাহ? শাওন আনিসের দিকে চেয়ে বলল, আনিস, তুমি কিন্তু কাজটা ভালো করলা না। এর জন্যই তো বলি, কাল মাছ তুলে তুলে এত যত্ন করে কেন খাওয়াচ্ছিল? তুমি তলে তলে টেম্পু চালাও আর আমরা বললি হরতাল। আনিস বলল, তোর কান বরাবর দেবচর বেয়াদব। জলে জলে হাসা কথা শুনলেই জলে। আনিস কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। রান্নাঘরে সবাই শাহিদা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। তখনই শাওন সেখানে গিয়ে বলল, তাহলে আগামী শুক্রবার বিয়ে হচ্ছে, ডিজে ডিজে চলবে, আবি তো পার্টি শুরু হো গয়া। শাহিদা তার নাচানাচি দেখে গর্জে উঠে তার দিকে চা ছাঁকনি ছুঁড়ে মেরে বললেন, তুই গোলাম, ওই বাড়িতে বাকি যেটা আছে ওটাকেও নিয়ে আয়। শাওন বলল, আম্মা আম্মা, আমি কিন্তু এসব বিষয় ভীষণ সিরিয়াস, একদম মস্করা করবা না। নিয়ে আসতেও পারি,
এক স্টেজে 2 ছেলের বিয়ে। শাহিদা বেগম উঠে দাঁড়ালেন। ঝাদাইয়ের হডে গুলামুর সা গুলাম। শাওন দৌড়ে পালালো। সাবরিনা ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাসছে। শায়না সকাল থেকে একদম চুপ, ঘর থেকে বিনা কারণে বের হলো না। রান্নাঘরে হাজারটা কথা চলছে, সে গেলে থেমে যাচ্ছে সবাই। সবার চেহারা দেখে অন্তত এতটুকু বোঝা হয়ে গেছে কাল রাতে তুফান যাচ্ছে এই বাড়িতে। সকাল থেকে তাজদার সিদ্দিকীর সাথেও তার কোনো কথাবার্তা হয়নি। সকালে নাস্তার টেবিলে একবার চোখাচোখি হয়েছিল, তারপর কোথায় যেন বেরিয়ে গেছে, ফোনও করেনি। দুপুরে বাড়ি ফিরল, তার মুখের দিকে তাকালো, সে তাকালো না। সে এইসব বিষয়ে কোনো কথা বলতে চাইছে না। তাজদার গোসল করে তাজনাকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়লো। তারপর খেয়ে দিয়ে রুমে এসে আবারও তার মুখের দিকে তাকালো। শায়না একটু ভাত ঘুম দিবে, আম্মা ফোন করেছে, বলেছে বাড়িতে যেতে। সে যাবে কি যাবে না এখনও নিশ্চিত না। তাজদার হঠাৎ গমগমে গলায় খোঁচা মেরে বলল, পাশের বাড়ি আর আমার রুমে প্রচুর কারেন্ট, পা রাখা যাচ্ছে না। শায়না সারাদিন চুপ থাকলেও এটুকু বুঝতে পারছিল তাজদার সিদ্দিকী তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, তাই সকাল থেকেই খোঁচাচ্ছে, ইনিয়ে বিনিয়ে তার মুখ খোলার চেষ্টা করছে। অবশ্য তার এমন অবস্থা হয়েছে যে ইদানিং শায়না ঝগড়া না করলে তার ভালোই লাগে না। সহজ কথায় পেটের ভাত হজম হয় না। শায়না এবার তার ইচ্ছে পূরণ করলো। বিছানার চাদর ঠিক করতে করতে বলল, কারেন্ট বেশি জেনেও শখ খেতে গেলে পাশের বাড়ির কি দোষ? তাজদার কাবার্ড খুলতে খুলতে বলল, ভুল জায়গায় তারা কারেন্ট দেখায় কেন? কারেন্ট ক্ষতির জেনেও পা বাড়ায় কেন? কারণ ওদের শখ খেতে ভালো লাগে, পরে পরে ছাই হয়ে গেলে তখন বুঝবো মজা। আগুনে পড়ে সোনা খাঁটি হয়। ওরে ডায়লগ। আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। তাজদার বেরিয়ে গেল। বেলা পড়তেই তাজদার বাড়ি ফিরল। তার চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙে গেল মা মেয়ের। শায়না তাজনাকে বুকের উপর নিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। হ্যালো। শায়না চোখ মেলতে তাজদার সিদ্দিকীকে দেখলো, তাদের দিকে ঝুঁকে আছে, চোখ মুখ অস্বাভাবিক। কি? আপনি আপনার বেবিকে নিয়ে 2 দিনের জন্য নায়রে যান, কিছু ফ্রুটস এনেছি, এগুলো নিয়ে চলে যান, উঠুন। শায়নার কপাল কুঁচকে গেল। ইচ্ছে মতো চিল্লানোর জন্য তাকে চলে যেতে বলছে। সে চলে গেলে এখানে কি হবে সে কি জানে না? যাবে না সে ওই বাড়িতে। সে চুপচাপ বসে রইল বিছানায়। তাজদার বাবুর জিনিসপত্র গুছিয়ে দিতে লাগলো। শায়না বিছানা থেকে নেমে ব্যাগটা টেনে নিয়ে জায়গা মতো রেখে দিল। তাজদার অবাক হয়ে তার দিকে তাকালো, বলল, কি সমস্যা? শায়না বলল, আমি চলে গেলে আপনি এখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন? এই প্রশ্নটা কিছুটা প্রশ্রয় ছিল। তাজদার নিচে ঠোঁট কামড়ে তার দিকে তাকালো, তারপরে মুখ ফিরিয়ে রাখলো। নাকের পাটা কাঁপছে। শায়না বলল, আপনি কি ভাইয়ের সাথে কথা বলেছেন? বলেছি। কি বলেছে? তার সময় লাগবে। আপনি এই সামান্য কথাটায় অপমানিত? অফকোর্স। এবার শায়নার দিকে দৃষ্টি ফেলে বলল সে। শায়না কপাল কুঁচকে বলল, এখন কি সিদ্ধান্ত নিয়েছেন তাজদার সিদ্দিকী? নোভাকে আমি একটা ভালো ছেলে দেখে আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেশ ছাড়বো। দ্যাটস মাই প্রমিস। তারপর? তারপর আর কিচ্ছু না। আমি বলছি তুমি চলে যাও, আমাকে আমার মতো করে আমার ফ্যামিলির সাথে ডিল করতে দাও। আমি থাকলে কি সমস্যা? শায়নাকে চেপে ধরে বিছানায় বসিয়ে দিয়ে সে বলল, অনেক সমস্যা। শায়না কুঁকড়ে গেল। জানোয়ারের মতো হাত। সরি। শায়না হাত সরিয়ে নিল। তাজদার ছাড়লো না দেখে বাহুতে কামড় বসিয়ে দিল। দূরে যান। তাজদার বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে। শাহিদা বেগম ফোন করেছেন। শায়না ফোন রিসিভ করে চুপ করে বসে রইল। শারমিলা বলল, শানু, তাজ ভাই কি তোকে কিছু বলেছে? শায়না গর্জে বলল, লাউড স্পিকার দাও আপা। শারমিলা লাউড স্পিকার দিল। শায়না বলল, আম্মা কোথায়? শাহিদা বেগম বললেন, আছি, বল। মেয়ে বিয়ে দেওয়ার সময় লন্ডনওয়ালা দেখে বিয়ে দিয়ে ফেলেছো চোখ বন্ধ করে। এখন ছেলের বউ আনার সময় এত নাটক কেন? আমি মেয়ে বলে ছেলে আগে খারাপ ছিল জানার পরেও বিয়ে দিয়ে বোঝা নামিয়ে ফেলেছিলে, তাই না? মেয়েই তো জাহান্নামে যাক, আমার কি, কিন্তু ছেলের বউ তো যেমন তেমন আনা যাবে না। সাবরিনা বলল, তোমার মেয়েও কিন্তু শ্বশুর বাড়ি হয়ে কথা বলছে আম্মা। আমার একটা কথা ভালো করে শোনো, ওই মেয়ে বেয়াদব, গুরুজন ছোটজন মানে না কোনো কিছুই, তেমন তার ভাইও মানতো না। তার সাথে আমি সংসার করছি। তোমার ছেলে যদি বলে সংসার করতে পারবে, তাহলে তো সেখানে তোমরা কি আর? তুই তোর ননদের হয়ে কথা বলছিস? মেয়েটা তোর সাথে কি কি করেছে ভুলে গেছিস? কিছু ভুলিনি, ভুলবো না, কিন্তু আমার ভাই তাকে পছন্দ করলে সেখানে আমি কি মানা করার? সেও তার ভাইকে মানা করছিল আমাকে বিয়ে না করার জন্যে। তার ভাই শোনেনি। আমার ভাইকে আমি সে কথা বলতেও পারবো না। ও করবে না বিয়ে। জেনে শুনে অশান্তি কেউ জীবনে টেনে নেবে না। আকার ইঙ্গিতে বলছে বড়দের সম্মতি না থাকলে অশান্তির মধ্যে দিয়ে সে কোনো বিয়ে শাদী করবে না। শায়লা ফোন কেটে দিল। বাইরে গিয়ে শুনলো তাজদার তাজনুপাকে বলছে, তুমি কাল সকালে আমার সাথে ঢাকা যাচ্ছ,
একটা কথা শুনতে চাই না আমি। তাসনুবা চুপচাপ মেনে নিয়ে ঘরে চলে যাচ্ছিল, তখনই শায়নার সামনে পড়ে গেল, তারপর নিজের ঘরের দিকে চলে গেল। শায়না তার পাশ কেটে চলে যাচ্ছিল, তখনই তাজদার তার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে, বলল, চলো আমি দিয়ে আসি। যাবো না আমি কোথাও। আপনার গলা ফাটিয়ে চিল্লাতে ইচ্ছে করছে, যান চিল্লান, আমি কিছুই বলবো না। রসনারা সোজা বলে দিয়েছে এই সম্পর্ক কিছুতেই সম্ভব না, তার উপর আর কোনো কথা থাকতে পারে না, কোনো কথা হবে না। তাসনুবা কাপড় চোপড় গোছগাছ করছে, ঝিমলি এসে তার সামনে বসলো। ননদিনী, এভাবে সব শেষ হয়ে যাবে? তাসনুবা কপাল কুঁচকে তাকালো। সেটা আমি কিভাবে বলবো? আম্মুকে আমি একটা উচিত শিক্ষা দেব। আমাকে কাল থেকে বকে যাচ্ছে, বিয়ের পর আমি জীবনেও এই বাড়িতে আসবো না। ঝিমলি বলল, মায়েরা সন্তানদের ভালোই চায়, কিন্তু মাঝে মধ্যে বুঝতে পারে না, এটাই। এত রাগ করে লাভ নেই, সমাধানে আসুন। মেজো ভাইয়া আর শায়নার মধ্যে মেবি ঝগড়া লেগেছে। তারা তো আর ঝগড়া না করে থাকতে পারে না। সবাই ঝিলমিল চৌধুরী আর রায়হান সিদ্দিকের মতো নয়। তাদের সংসারটাই চলছে ঝগড়ার উপর। ঝগড়া যেদিন থেমে কমে যাবে, সেদিন সংসারও আর হবে না। উইয়ার্ড, আমি কখনোই ঝগড়া করব না। একদম। আমার ননদিনী বরকে সারাক্ষণ। তাসনুবা তাকে থামিয়ে দিল। স্টপ, কাজের কথা বলে চলে যান, আমি একা থাকতে চাই। ঝিমলি হাসতে হাসতে বলল, এখন যে ছেলেটার কথা হচ্ছে সেটা বেশ মোটা অঙ্কের টাকা কামায়, দেখতেও বেশ, পরিবারও চমৎকার, বংশের পরিচয় লাজবাব। এখন আপনি বলুন, এটার চাইতে কম টাকাওয়ালা আনিস ভাই কেন বেটার হবে? অফকোর্স বেটার। ওয়াই? বেশি টাকাওয়ালা দুশ্চরিত্র পুরুষ মানুষের চাইতে কম টাকাওয়ালা আনিস ভাই ভালো, কারণ তিনি কোনো মেয়ের দিকে তাকান না, এমনকি আমার দিকেও না। ঝিমলি হাসলো। আচ্ছা, সব টাকাওয়ালা ছেলেরা খারাপ হলে আপনার বাপ দাদা থেকে শুরু করে রায়হান সিদ্দিকী, তাজদার সিদ্দিকী সবাই দুশ্চরিত্র? তাদের তো বেশ হ্যান্ডসাম স্যালারি আছে। সবাই না, কিন্তু দুশ্চরিত্র হবে না তার গ্যারান্টি কি? তার মানে আনিস ভাইয়ের চরিত্রের গ্যারান্টি আছে? গ্রেট। কিরে তুই এখানে? তাজদার গম্ভীর মুখে বলল। তাজনার কিছু জিনিস শেষ হয়ে গেছে, কিনতে এসেছে। আনিস বলল, চল চা খাই। আমি চা খাই না। আনিস জোর করলো। চল, এক কাপ চা খেলে কিছু হবে না। আনিসের জোরাজোরিতে দুজনে চা খেতে ঢুকলো। চা খেতে খেতে আনিস দিন দুনিয়ার বিস্তারিত সব কথা বলতে লাগলো, যেমন আজকে টিভি শিরোনামে কি দেখানো হয়েছে, কোন অঞ্চলে কি ঘটনা ঘটছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল কথাটা বলল না। তাজদার এবার ফুস করে দাঁড়িয়ে পড়লো। আনিস, আমাদের দেরি হয়ে যাচ্ছে, মমতাজ তাড়াতাড়ি ফিরতে বলেছে, তুই বোধহয় এখন ফিরবি না। আনিস বলল, এখনই ফিরবো, বাইক নিয়ে এসেছে, বাইরে আছে, চলো। আমি একে চলে যাই? না, আমি বাইরেই ফিরছি। আনিসের বাইকে চড়ে বাড়ি ফিরল সে। ঘরে আসতে শায়না তার হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে এক একটা জিনিস বের করতে লাগলো। সব এনেছেন তো? তাজদার চেয়ারে বসে আছে গম্ভীর হয়ে। না, আনিনি। আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন? শায়না তার হাবভাব দেখে বেশি খাটালো না। পুরনো তাজদার সিদ্দিকী কাম ব্যাক করেছে। আচ্ছা, ভাইয়া আবার কিছু বলেনি তো? যদি বলে থাকে তাহলে তো আজকে রাতের ঘুম হারাম। শায়না তার চেহারার দিকে তাকিয়ে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তাজদার সিদ্দিকী? তাজদার তার দিকে তাকালো। ভাইয়া কিছু বলেছে? হ্যাঁ। কি? টিভি শিরোনামে বড় বড় করে লেখা, ভইয়া বাড়ির বড় ছেলের বউ মজুমদার বাড়ির সমুদ্রের সাথে পালিয়েছে রাত 12টা ট্রেনে করে। শায়না শব্দ করে হেসে উঠলো। হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। সে হাসতে হাসতে বলল, আমার ভাইয়া জীবনেও এইসব কথা বলবেন না, আপনি একদম মিথ্যে বলবেন না। তাজদার তার দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাই বোন সবাই মিলে তার সাথে মজা নিয়ে শায়না হাসি থামিয়ে গ্লাসে পানি ঢাললো, গলা ভিজিয়ে নিল। তাজদার দপ করে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। দরজাটাও শব্দ করে বন্ধ করলো। শায়না আরেকটু হেসে নিল। তাজদার মুখ হাত ধুয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তুমি কাল সকালে যাচ্ছ? শায়না তার দিকে তাকালো। জি না। তাজদার শার্টটা তার কাঁধে ঝুলিয়ে দিয়ে একটা নতুন শার্ট গায়ে চাপাতে চাপাতে ধীরে ধীরে বেরিয়ে গেল। শায়না শার্টটা হাতে নিয়ে ওয়াশিং মেশিনের দিকে ছুটলো। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকীর গলার আওয়াজ শোনা গেল। শায়না কপাল চাপড়ালো। আল্লাহ, এই ঝগড়ুটে পুরুষ মানুষকেই শেষমেশ আমার কপালে জুটতে হলো। তাজনাহা তার ছোট ফুপির কাছে, শায়না তার হাতে মেয়েকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। সে মাথায় কাপড়টা তুলে ড্রয়িং রুমের দিকে গেল। সবার গলার আওয়াজ শোনা যাচ্ছে, কারো কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আজ রাতের মধ্যেই কিছু না কিছু সমাধানে আসবে।
তাজউদ্দিন সিদ্দিকী বলল, তাদের শ্বশুরবাড়ির লোকেরা এখন সময় চাচ্ছে ঠিক, কিন্তু কিছুদিন পরে বলবে এটা কোনোভাবেই সম্ভব না। তাজদার শান্ত হয়ে সব কথা শুনছে, হঠাৎ করে বলে উঠল। আব্বু, তাজের শাশুড়ির কথা বাদ। রায়হান বলল। আব্বু, ওটা বাদ দিয়ে কথা বলো। তৌসিফ বলল। শ্বশুরবাড়ির বদনাম নেওয়া যায় না? সাথে সাথে তাজদার শাইনাকে দেখলো সিঁড়ির কাছটায় নড়ে চড়ে বসে বলল, আমার নাম যেন উচ্চারণ না হয়। শ্বশুরবাড়ি টশুরবাড়ি এসবে নো অবজেকশন। শাইনা হাসলো না, গম্ভীর মুখে তার দিকে চেয়ে রইল। আচ্ছা, রসনারা বলল। ওরা সময় চাওয়ার সুযোগই বা পেল কেন? শাইনার পেছনে ঝিমলি এসে দাঁড়িয়েছে। এক বইয়ের সামনে আরেক বইয়ের বাপের বাড়ির নামে শাইনার দিকে তাকিয়ে তাজদার বলে উঠল, আম্মু ওই বাড়ির সম্পর্কে আর একটা কথা শুনতে চাই না। রসনারা তখনই শাইনাকে খেয়াল করলো, বলল, তোমার বউকে তুমি বাপের বাড়িতে নায়র যেতে বলেছিলে না, যায়নি কেন? এসব শোনার জন্যই তো যায়নি। রসনারা এবার কেন যেন সংযত হয়ে কথা বলতে পারছে না। এবার ওনার অন্য রূপ দেখছে শাইনা। বড় আম্মুকে সে ছোট থেকে অন্যরকম ভাবে এসেছে। প্রতিবার সে যার কাছে আশা নিয়ে গেছে ততবারই হতাশ হয়েছে। এইবারও সে আর কোনোদিনও কারো উপর কোনো আশা রাখবে না। ও যেহেতু শুনতে চাইছে শুনুক। ওর বাড়িতে মেয়ে দেওয়ার জন্য আমি বসে থাকিনি। ও একটু নিঃশ্বাস ফেলেনি এত কিছু জানার পরেও। তাজদার সাথে সাথে বলল, ও কিছুই জানতো না, এমনকি আমিও না। বড় মামা জানতে পারলে ও জানাবে না কেন? আমাকে কথা শিখিও না তাজ। আমি তো বলেছি ও জানতো না। তুমি হঠাৎ করে বইয়ের হয়ে কথা বলছো কেন? তাজদার আঙ্গুল তুলল। ওই শায়না তাকাতেই সে ইশারা করলো চলে যেতে। শায়না চলে গেল, তবে আড়ালে। তুমি সব কথা ওকে টানবে না, এগুলো এক্সট্রা ঝামেলা বাড়াচ্ছ আম্মু। এক্সট্রা ঝামেলা তুমি নিয়ে এসেছো এ বাড়িতে। তোমাকে দেখে নুবা শিখেছে, নইলে ওই বাড়ির সাথে আমাদের কি? তোমাকে এইসব কথা বউ শিখিয়ে দিয়েছে তাই না? সে তো শিখিয়ে দেওয়ার জন্যই থেকে গেছে, নইলে বাপের বাড়ি যায়নি কেন? তাজদার রায়হানের দিকে তাকালো। বারবার এক কথা, বারবার এক কথা। সে হাত দিয়ে মুখটা মুছে নিয়ে কঠোরভাবে বলল, শাইনাকে কেন শিখিয়ে দিত? এর আগে আমি কখনো এত ভালো ছিলাম? সেটাই তো, সব সমস্যার মূল তো তুমি। ইয়েস আই অ্যাম। আমি ওই বাড়ি মেয়ে বিয়ে করে ভুল করেছি। এখন একটা বাচ্চা মেয়ে হয়েছে। আমি একটা কাজ করি, মা মেয়েকে একেবারের জন্য পাঠিয়ে দেই। রায়হান বলল। শোন তাজ। তাজদার তাকে থামিয়ে দিয়ে বলল, নাইও না, একেবারের জন্য পাঠিয়ে দিলে আমু শান্ত হবে, নইলে 2 দিন পর পর অশান্তি হবে, আর আমাকে আমার সব কাজ ছেড়ে বউ শাশুড়ির পেছনে লেগে থাকতে হবে। রসনারা বলল, তোমার বউকে যেখানে ইচ্ছে নিয়ে চলে যাও। এটা আমার স্বামীর টাকা দিয়ে করা বাড়ি। একটা দরজা জানালেও কারো টাকা নেই। এই বাড়িতে তোমার বউকে রাখার দরকার নেই। তোমার বাড়িতে তোমার বউকে নিয়ে যাও। তাহলে শুরুর দিকে ওকে ইস্কুনি দিয়েছে কে আমার সাথে না যেতে? তোমার বউ নিজেই যেতে চায়নি। রায়হান শায়নাকে ডাকলো। শায়না? শায়না কিছুক্ষণ পর এলো। জি ভাইয়া। সে ইশারায় তাজদারকে সরিয়ে নিয়ে যেতে বলল। শায়না তাজদারের দিকে তাকালো। তাজদার বলল, কাল সকালেই যাব। তাজদার একরাশ রাগ, ক্ষোভ আর মায়ের উপর তীব্র অভিমান নিয়ে গটগট পায়ে হেঁটে ঘরে চলে গেল। দাদিমা আনোয়ারা বেগম এসে রসনারাকে বলল, আমি আজ নিশ্চিত এই ছেলে ঠিক তার মায়ের মতো হয়েছে, মায়ের কাছ থেকে শিখেছে সব। রসনারা বলল, এখন আপনি আমার দোষ দেখবেন জানি। বুড়ো বয়স হয়ে আপনি আমার দোষ ধরা ছাড়লেন না। একটা ছেলে মেয়ে আমার কথা শোনে, একটা ছেলে মেয়ে আমার কথা শোনে। ছেলে মেয়েরা কি বলতে চায় সেটা তুমি শোনো না? আমি একসাথে 3 ছেলের বউকে রেখেছি। একটাকে আমেরিকা পাঠিয়েছি বরের সাথে, আর 2টো সব হজম করেছি। তোমার 2টো ভালো হওয়ার পরও তুমি হজম করতে পারছো না, এটা তোমার দোষ। রায়হান বলল, আম্মু, তাজ কি বলে গেল দেখলে? শুনলাম, তুমিও শুনে রাখো। তোমার বউ যদি তিরিং বিরিং করে সোজা নিয়ে চলে যাবে। রায়হানের মন খারাপ হতে পারে ভেবে ঝিমলি হেসে ফেললো, বলল, আমি ননদিনীর কাজটা সহজ করে দিয়েছি, আর কিছু না। এত ঝামেলা হবে জানলে বলতাম না। রায়হান চিন্তিত হয়ে বলল, এখন তাজকে কি বলবে? আনোয়ারা বেগম বললেন, কিছু বলতে হবে না, চলে যাক বউ নিয়ে।
এটাই হওয়ার ছিল। সবাই ছেলের বউ হজম করতে পারে না। শায়না বুঝতে পারছে না কি করবে। এখন মনে হচ্ছে তার বাড়িতে চলে যাওয়া উচিত ছিল। এখন গেলে বাড়িতে সবাই কি ভাববে? সবাই ভাববে সে আবারও ঝামেলা করেছে, তার জন্যই এসব হচ্ছে। এখনো বুঝে উঠতে পারছে না সে কি এমন করেছে যার জন্য বড় আম্মু তাকে সহ্যও করতে পারছে না। তাজদার ব্যাকপ্যাক গোছাচ্ছে এক মনে। শায়না কোনো কথা বলতেও ভয় পাচ্ছে। চোখের কোণা মুছে আলমারির কাছে যাওয়ার সময় তাজদার তার মুখের দিকে তাকালো। ব্যাগের চেন বন্ধ করতে করতে শায়না কিছু বলতে পারলো না। দরজায় শব্দ হলো। ঝিমলি বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। ভাত? শায়না তাজদারের দিকে তাকালো। তাজদার বলল, এই বাড়ির একটা দানা পানিও খাবো না, নিয়ে যাও। আপনি গরুর মাংস এনেছেন না? শায়না ওটা রেঁধেছে নিজ হাতে। ও বেচারি এত কষ্ট করে রেঁধে বেড়ে না খেয়ে থাকবে? তাজদার শায়নার দিকে তাকালো। ইশারা পেয়ে শায়না বাসনটা নিল। ঝিমলি দুজনার জন্যেই মাংস দিয়েছে ভরে ভরে। ভাতের বাসনটা টেবিলে এনে রাখলো সে। তাজদার শব্দ করে দরজা বন্ধ করে দিল। তাজদার সেদিকে এক ফোঁটা পানিও খাবে না জেনেও শায়না তাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করলো। হাতে হাতে কাজ করে দিতে দিতে বলল, আমি আপনাকে খাইয়ে। তাজদার গর্জে উঠল। তুই খা, তোর খুব খিদা। শাশুড়ির বাড়ির ভাত খাওয়ার জন্য। শায়না চমকে উঠল। কেঁদে ফেলবে মনে হতেই তাজদার বলল, একদম কাঁদবি না। তুই রসনাড়ার যোগ্য পুত্রবধূ। আমার কোনো কথা তোদের কানে যায় না। সব সময় আমার দোষ ধরার তালে থাকিস। যা এবার শাশুড়ির পা চাট। তোর সম্মান আত্মসম্মান সব আমার সামনে। শাশুড়ি তোকে সারাদিনে অপমান করলেও তুই তার পা চাটবি। যা চাট। আসছে ভাত খাইতে। এইবারের একটা দানা মুখে তুলব না আমি। তুই খা। শাশুড়ির ভাত খাওয়ার খুব লোভ তোর। শায়না কাঁদছে। আবার কাচ্ছে? এই দুই মহিলা শেষ করে দিল আমার জীবনটা। একজন জন্ম দিয়ে বাহাদুরি দেখায়, আর একজন আমার বাচ্চাকে জন্ম দিয়ে বাহাদুরি দেখায়। কাল সকালে গিয়ে আমি গাড়ির রাস্তায় জান দিয়ে দেব, তারপর তোরা শান্তিতে থাকবি। আবার কাঁদে? শায়না চোখ মুছে ফেললো, বলল, আমি বাড়িতে একটা ফোন করব। করতে হবে না, কোথাও যেতে হবে না। দরকার পড়লে রাস্তায় গিয়ে থাকবো। শায়না তাকে আর কিছু বলল না। খেতে বসে ভাত মুখে তোলার সময় কাঁদতে লাগলো। তাজউদ্দিন ব্যাকপ্যাক ফেলে চেয়ারে গিয়ে বসে আছে। তিতলি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। ভাইয়া বাবু ঘুম। তাজদার দরজা খুলে তাকে কোলে নিল। তিতলি চলে যেতেই তাজদার দরজা বন্ধ করে কেটে শুইয়ে দিয়ে আবারও চেয়ারে গিয়ে বসে পড়ল। শায়না কাঁদছে দেখে মনে হতেই তার হাত ধরে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে ধরল। শায়না তার সাথে মিশে গা দুলিয়ে কাঁদতে লাগলো। লাল শাক নিয়ে এসেছেন আফসার সাহেব। শাহিদা সেগুলো বেছে রাখছেন। সকালে কাজের লোক থাকে না, রাতে কিছু করে রাখলে কাজ কমে আসে। সকাল হতে হতে কখন যে বেলা 11টা 12টা বেজে যায় খেয়ালই হয় না। আনিস ঘরে এলো। ভাগ্নেদের দোকান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। চিপস চকলেট পেয়ে তারা মহাখুশি। তাকে দেখে শারমিলা বলল, ভাইয়া কিছু লাগবে? না, আম্মাকে খুঁজছিলাম। আম্মা এখানে। তারা দুই ভাই বোন উঠে চলে গেল। আনিস এসে মায়ের পাশে বসলো মেঝেতে। শাক বেছে দিতে দিতে বলল, মাছগুলো কেমন আম্মা? আজকে রাঁধিনি, ফ্রিজে রেখে দিছি, কাল দুপুরে রাঁধবো। ভাবতেছি ছোট জামাইকেও বলবো কাল দুপুরে এখানে দুটো ভাত খেতে বড় জামাইদের সাথে। ও তো আমার উপর রাগ করছে, আসবে না বললেও। কেন? আনিস আর কিছু বলল না। শাহিদা বেগম অবাক হয়ে গেলেন। পরে এসব মনে পড়তে ভাবলেন, জামাইটার উপর না জানি আমার কোন ঝড় আসে। মেয়েটাকেও কথা শোনাবে রায়হানের মা। এবার চিন্তা হতে লাগলো। তুই আর কোনো মেয়ে পেলি না আনিস? ওই মেয়ে আমাদের বাড়িতে সংসার করবে তোর মনে হয়? ছোটবেলা থেকে ওই মেয়ে এমন, হাসি ঠাট্টা বোঝে না, 10 জনের সাথে মিশে না। আনিস শাক বেঁচে যাচ্ছে খুব যত্ন করে। ওই মেয়ে গুরুজন টুরুজন তোয়াক্কা করে না। সব জানি আমি। ওই মেয়ে যার ঘরে যাবে তার ঘরে আগুন জ্বলবে, দেখিস। ওই বাড়িতে বউ 3টাই ভালো, তারপরও আগুন জ্বলে। কোন বাড়িতে? রজবালির বাড়িতে। শাশুড়ি পরের মেয়েদের দেখতে না পারলে তাদের কি দায়? সারাক্ষণ খাওয়ার খোঁটা দেয়, আগুন জ্বলবে না? শাক রাতলেও নাকি সরিয়ে রাখে, ভাত নাকি মেপে মেপে দেয়, চা খেতে দুধ চিনি দেয় না। কিপ্টের রজবালির ফুতের বউ। সেটাই তো কথা। তুমিও বউ জ্বালাবে নাকি আম্মা? শাহিদা বেগম চুপ হয়ে গেলেন। তোর ভাবিকে আমি জ্বালাই? তাহলে বউ তোমাকে জ্বালাবে কেন? অনেক মেয়ে আছে এমন, বাপ ভাইয়ের পয়সা থাকলে শাশুড়িকে নাকের ডগায় তুলে আছাড় মারে। তোমাকে নাকের ডগায় তুলে আছাড় মারলে তুমি মাথায় তুলে আছাড় মারবে।
পরের মেয়ের সাথে দজ্জালগিরি আমি পারবো না বাপু। তার চেয়ে ভালো আমি একটা ভালো ঘরের মেয়ে, আমাকে কাজকাম করে খাওয়াতে হবে না, স্বভাব চরিত্রে কথাবার্তায় মধু থাকলেই হলো। এখন তো জামাইটাকে নিয়ে চিন্তা হচ্ছে, তোর সাথে রাগ করলো বললি, তুই কিছু বলিসনি? আমি কি বলবো, ওর রাগটা স্বাভাবিক। এখন কথা হচ্ছে তুমিই তোমার ছোট জামাইকে কি বলবে। শাহিদা বেগম চুপ করে রইলেন। তুই কিছু বলিসনি? বলেছি সময় লাগবে। ভুল বলেছি বলে তো মনে হয় না। আমার তো পরিবারের সম্মতি লাগবে। হুট করে বিয়ে করে ফেলবো এমন কথা বলা যায় নাকি? কপাল কুঁচকে বললেন, ওই মেয়ের সাথে তোর কথা হয় না। তোর কি মনে হয় ওই মেয়ে তোর সাথে ভালো মতো ঘর করবে? তুই নিজেই তো বলিস ওই মেয়েটা বেয়াদব। আনিস রাগ বাছায় মনোযোগ দিল। আমি অত কিছু জানি না। ছেলে মেয়ে সুখে থাকলে সেখানে আমি কিছু বলার কে? চাকরি বাকরি করে এসে যদি দেখিস ঘরে অশান্তি, তখন জীবনটা জাহান্নাম মনে হবে। আমার মেয়েরা মাসের ভেতর কয়েকবার বেড়াতে চলে আসে। বড় বউটা নরম তরম, তাদের সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে তো আমার সোনার সংসার আগুন লাগবে। নিজের মেয়েদের কথা বাদ, বউটাকে যদি বড় কথা বলে ফেলে আমার মান সম্মান থাকবে না, তোরটাও থাকবে না। তোদের সুখে আমার সুখ। তুই আজ পর্যন্ত যা করেছিস আমি কি তোকে কখনো বাধা দিয়েছি? তোর যদি মনে হয় ওই মেয়েকে তুই শিখিয়ে পড়িয়ে দিলে আমাদের সাথে থাকতে পারবে, তাহলে কর বিয়ে। না পারলে বউ নিয়ে আলাদা হয়ে যাবি। কিন্তু মনোমালিন্য আর অশান্তি আমি ভয় পাই। আমি বেঁচে থাকাকালীন তোরা ভাই ভাই কোনোদিন যাতে তর্ক বিতর্কে না জড়াস, কোন্দলে না জড়াস। তোদের বউয়ের জন্য বাড়িতেও আলাদা আলাদা রান্নাঘরের ব্যবস্থা রেখেছি। দরকার পড়লে সবাই আলাদা খাবে, এই আর কি। এখন তোর যা ভালো মনে হয় কর। শাক বাছা শেষ হয়ে এলো। আনিস উঠে গেল। সে বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। শাহিদা বেগম বলে উঠলেন, ওই মেয়ে এলে তো আমি হাঁস মুরগি পালতে পারবো না আনিস। ওই দিন বাড়ির পেছনে এসে আমাকে বলল আপনার হাঁস মুরগিগুলো ম্যানার্স জানে না, যেখানে সেখানে পায়খানা করে, নখ কেটে দিয়েন। আমাদের উঠোনের মাটি তুলে ফেলে, মাটিগুলো ওদের বাপের বাকি। আনিস এসে উঠে বেরিয়ে গেল। আনিসকে সোফায় বসতে দেখে দাদিমা আফসার সাহেবকে বললেন, তোর ছেলের কথার জবাব দে না, বুঝলি আফসার? আফসার সাহেব ছেলেদের সাথে মশকরা করেন না। ছেলেরা বাবাকে বাবার জায়গায় রেখে সমীহ করে চলে। মায়ের কথায় সাড়া দিলেন। আচ্ছা। তোর ছেলে ইশারায় কথা বলে, মুখে না। ইশারায় কথা বলে ওই বাড়ির মেয়েকে দেওয়ানা বানাইছে। আনিস চুপচাপ বসে রইল। দাদিমা বললেন, ফোন দিয়ে জিজ্ঞেস কর ভাত পানি খাইছে নাকি। আনিস ফোন বাড়িয়ে দিল। দাদিমা ফোন কানের কাছে রাখলেন। হ্যালো আনিস ভাই, ভাইয়া কাল সকালে শায়নাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে, আপনি কিছু একটা করুন। তাজদার চেয়ারে বসে আছে। শায়না ডাকার পরেও উঠল না। শায়না তার চেহারার দিকে তাকাতে পারছে না। তার মনে হচ্ছে সবকিছুর জন্য সে দায়ী, অথচ সে দোষ খুঁজে পাচ্ছে না। এটা সত্যি। বিয়ের পর বড়াম্মুর মন পাওয়ার সে যতটা চেষ্টা করেছে তার সিকিভাগও তাজদার সিদ্দিকির জন্য কিছুই করেনি। আজ মনে হচ্ছে সব অপাত্রে ঢেলেছে। এখন দ্বিতীয় কারণও যোগ হয়েছে, তার ছেলেকে লন্ডন থেকে নিয়ে আসা। তাই তিনি বহুদিন পর ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে এইবারই শেষ। সে আর কখনোই বড়াম্মুর মন পাওয়ার চেষ্টা করবে না। তাজদার সিদ্দিকির সামনে গিয়ে দাঁড়ালো। সে হাত ধরে বলল, উঠুন, শুয়ে পড়ুন। আর কতক্ষণ এভাবে বসে থাকবেন? ঝুট ঝামেলার মধ্যে দুপুরে খেয়েছে অল্প স্বল্প, সন্ধ্যায় ভারী কোনো নাস্তা খায়নি। এতক্ষণে খিদে পাওয়ার কথা, কিন্তু খাবে না। যখন বলেছে তখন খাবে না। তাই এসে তার রুমে থাকা ফলমূলের ঝুড়ি থেকে 3টা আপেল আর মালটা কেটে নিয়েছে। এগুলো আলাদা আলাদা করে রুমে রাখা। অনেক সময় ফ্রিজে থেকে নিয়ে তার খেতে লজ্জা হয় বলে তাজদার সিদ্দিকি এনে রেখেছে। তাজদার উঠল না। শায়না একটা চিপসের প্যাকেট ছিঁড়ে তার কোলে এসে বসলো। তাজদার বাধ্য হাত দিয়ে বেঁধে নিল যাতে পড়ে না যায়। শায়না মুখের কাছে চিপস নিয়ে গেল। তাজদার মুখ ফিরিয়ে নিল। শায়না জোর করে তার ঠোঁটের ফাঁকে চিপস রাখলো। গাল টেনে এনে আলতো করে চুম্বন করে বলল, খান, কিছু অন্তত খেতে হবে। খাবারের উপর রাগ করে বসে থাকা যায় না তো। তাজদার খেতে লাগলো, পাথুরে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে। শায়না একটা একটা করে তাকে চিপস খাইয়ে দিল। তারপর ফুলগুলো নিয়ে এলো, নিজেও খেলো। তাজদার সিদ্দিকিকেও খাইয়ে দিল। খেতে খেতে বলল, এখন আমরা একটু ঘুমাই। কাল সকালে আপনি আমাকে যেখানে যেতে বলবেন আমি যাব, প্রমিস। শুনুন।
তাজদার তার মুখের দিকে তাকালো। শায়না তার মুখের সামনে মুখ নিয়ে এসে বলল, পাক্কা প্রমিস। এবার আসুন, ঘুম না হলে শরীর খারাপ করবে, আমি তো পাগল হয়ে যাব, আসুন না। তাজদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়না কটের পাশে বসে বাবুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপনি আজকে বাবুকে একটুও আদর করেননি, কি পাষাণ বাবা আপনি। সাথে সাথে তাজদারের উত্তর এলো, সেরা বাবা হওয়ার জন্য সেরা সন্তান হতে হয়, সেরা ভাই হতে হয়, সেরা স্বামী হতে হয়। আমি এর কোনোটাই না। তোকেও শিখিয়ে দেবে আমার কাছে যেন কোনো এক্সপেকটেশন না রাখে। শায়না অবাক চোখে তার দিকে তাকালো। এভাবে বলতে পারলেন? পারলাম না, তুমিও রেখো না। যতটুকু পেরেছো সন্তুষ্ট থাকো। আমার আর কিছু করার নেই। আমার এই জীবনটা নিয়ে আমারও একগাদা অভিযোগ। সকাল হতে না হতে রায়হান রসনারাকে গিয়ে বলল, আম্মু, তাসকে আটকাও। তুমি বললেই ও থেমে যাবে। এইসবের কোনো মানে হয়? রসনারা নিজের কথায় স্থির। যাক, আমিও দেখতে চাই ও কতদিন থাকতে পারে। রসনারা যেতেই তাসনুবা এলো। ভাইয়া তাকে বলেছে কোনো কিছুতেই আর তাকে না জড়াতে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। আম্মু, তুমি ভাইয়াকে আটকাবে? বাবুকে নিয়ে আসো শায়নার কাছ থেকে, বলো যেতে দেবে না আম্মু। রসনারা মুখ ফিরিয়ে বসে রইলেন। তাসনুবা শক্ত কণ্ঠে বলল, আম্মু, তুমি কিছু বলবে কি বলবে না? রসনারা তার দিকে ফিরল। তুমি কোন সাহসে এভাবে কথা বলছো আমার সাথে? তোমার লজ্জা করে না? আমার কেন লজ্জা করবে? আনিস তোমার যোগ্য কোন দিক দিয়ে? তাসনুবা স্তব্ধ। তোমার ভাইও তোমাকে ওই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই বোন দুটো মাথা খেয়েছে ওই বাড়ির সবাই মিলে। কক্সবাজারে কি হয়েছে আমি কি আন্দাজ করতে পারছি না? তাই তুমি ভাইয়াকে দূরে পাঠিয়ে দিচ্ছ? রসনারা চুপ হয়ে গেল। তাসনুবা বলল, এখন ভাইয়া চলে যাচ্ছে, তুমি প্লিজ আটকাও। ভাইয়া দেশে নেই বেশি দিন, তুমি এসব কেন করছো আম্মু, প্লিজ। রসনারা মুখ ফিরিয়ে রাখলো। তাজদার আনিস আশরাফের সাথে কথা বলছে বাইরে। গাড়ি এসেছে। আফসার সাহেব আর শাহিদা বেগমও বেরিয়ে এসেছেন। আফসার সাহেব বললেন, মা বাবা এমন কত কিছু বলে, তার জন্য রাগারাগি করতে নেই বাবা, ঘরে চলো। তাজদার চুপ করে রইল। সে শেষ পর্যন্ত দেখবে তার বউ বাচ্চা বেরিয়ে আসার সময় মা আটকায় কিনা, কিন্তু রসনারা আটকায়নি। এমনকি শায়না সালাম করতে গেলেও তিনি মুখ ফিরিয়ে বসেছিলেন। তাসনুবা শেষ মুহূর্তে দৌড়ে এসে শায়নার হাত ধরে ফেলল। শায়না, ভাইয়াকে বোঝাও, ভাইয়া প্লিজ। ভাইয়ের হাতও ধরে ফেলল সে। চোখে জল টলমল করছে। তাজউদ্দিন সিদ্দিকী এলেন। স্ত্রীকে যেহেতু রাজি করাতে পারলেন না, সেহেতু শেষ চেষ্টা হিসেবে তাজদারকে বললেন যেন সে বাড়ি ছেড়ে ভাবে না যায়। কিন্তু সে তাজদার সিদ্দিকী। 5 বছর বয়সেই একদিন এমন হয়েছিল যে খেলার সময় নিজের মামার ছেলেকে মারামারি করায় রসনারা তাকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তখন পুরো বাড়ির সবাই, এমনকি তার মামা মামি পর্যন্ত তাকে আনতে গিয়েছিল, কিন্তু মা তাকে না নিয়ে পর্যন্ত বাড়ির ভেতরে যাবে না। মামা জোর করে কোলে তুলে ভেতরে নিয়ে গেল, সে আবারও বাইরে চলে গিয়েছিল। শেষমেশ রসনারাকে হার মানতে হয়েছিল, যদিও সেটা অনেক সময় পর। মায়েদের ছ্যাঁচড়া হতে হয় সন্তানদের কাছে, কিন্তু রসনারা সেই মায়েদের কাতারে পড়তেন না। তিনি 5 বছরের বাচ্চা ছেলের কাছে কখনোই দমে যেতেন না। কঠোর শাসনে বড় ছেলেটাকে মানুষ করেছেন। সে এখনো পর্যন্ত মায়ের উপরে কথা বলে না, কিন্তু ছোটটা তেমন হয়নি। শত চেষ্টার পরেও সে মায়ের মনের মতো হয়নি। এই নিয়ে রসনারার আক্ষেপের শেষ নেই। তিনি ভেবেছিলেন একটা ভালো পরিবার থেকে ছেলের যোগ্য মতো মেয়েকে বউ করে আনবেন, কিন্তু সেটা হয়নি। এইবার মেয়ের ব্যাপারে একই রকম ভাবনা ছিল তার। কারণ গত 5 বছরে তার জন্য যতগুলো সম্বন্ধ এসেছে তার মধ্যে একটার আশেপাশেও পাশের বাড়ির ছেলে আনিস দাঁড়াতে পারবে না। ছেলেটা খারাপ না, ছোট থেকে চোখের সামনে বেড়ে ওঠা নম্র ভদ্র স্বভাবের, কিন্তু এই পরিবারের আভিজাত্য আর বর্তমান অবস্থানের সাথে তাদের কোনো দিক দিয়ে যায়? আনিস মধ্যবিত্ত জীবনের টানাপোড়ানে অভ্যস্ত একটা সাধারণ ছেলে। তার স্বপ্নগুলো সীমাবদ্ধ, কিন্তু নুভার জন্য আসা প্রস্তাবগুলো সব আকাশচুম্বী ছিল। বিদেশে সেটেল ফ্যামিলি, নামের পাশে বড় বড় ডিগ্রি আর বংশীয়। তারা আনিসকে কখনোই প্রতিযোগী হিসাবে তো দূরে থাক, সাধারণ কোনো আলোচনার খোরাক হিসেবেও গণ্য করেনি। আনিস পাশের বাড়ির ছেলে অবধি সীমাবদ্ধ ছিল, কিন্তু নুভার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা তার সামাজিক মানদণ্ডে একেবারে অসম্ভব। গতবার যে সম্বন্ধটা নুভা ফিরিয়ে দিয়েছে তারা সব পরিবারে আমেরিকা সেটেল, বংশ গৌরব আছে। খান পরিবার, কত ভালো একটা ছেলে। কক্সবাজারের ঘটনাটার পরও তারা চেয়েছে কথা আগাতে, কিন্তু নুভা
সোজা মানা করে দিল। মেয়ের মনে কি তখন থেকে এসব গোজামিল চলছিল? রসনারা পারছেন না সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। ছেলে মেয়েদের এসব অবাধ্যতা তিনি আর নিতে পারছেন না। বারবার মানুষের কাছে তাকে ছোট হতে হচ্ছে। যে আভিজাত্যের অহংকার তিনি সারা জীবনে আগলে রেখেছেন, আজ নিজের সন্তানদের কারণেই তাতে ফাটল ধরছে। তিনি বিছানায় শুয়ে রইলেন। তৌসিফ নিয়ে এসেছিল বাবুনিকে। বড় আম্মু, নাতনি তোমাকে টাটা দিয়ে এসেছে, চলে গেছে। রসনারা তার দিকে তাকালেন না। তার মা বাবার উপর ক্ষোভ। এই ক্ষোভে তিনি এই মুহূর্তে অন্ধ। তার এখন নাতি নাতনিও ভালো লাগছে না। বড় আম্মুর সারা শব্দ না পেয়ে বাবুকে নিয়ে চলে গিয়েছিল তৌসিফ। পাড়াপড়শিরা বাঁকা চোখে সবটা দেখছিল, তাই আফসার সাহেব তাজদারকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সাইদা বেগম ভিতরে নিয়ে গেছে। তাসনুবা ঝিমলির পাশে উঠোনের এক কোনায় দাঁড়িয়ে আছে। রায়হান আশরাফের সাথে কথা বলছে। আনিস ভেতরে চলে গেছে তাজদারকে নিয়ে। রায়হান আর তাজউদ্দিন সিদ্দিকী বলছে একটু বোঝাতে। এই ছেলে সবসময় একরোখা সিদ্ধান্ত নেয়, সবসময় তার সিদ্ধান্ত সঠিক হবে এমন কোনো কথা নেই। তাজদার সোফায় বসে রইল। আফসার সাহেব পিঠে হাত রেখে বোঝাচ্ছেন, মায়ের কথায় বউ নিয়ে বেরিয়ে যেতে নেই, সব কিছুর একটা সমাধান আছে। এখন এই সময় যাবে কোথায় বাচ্চার মা নিয়ে? তাজদার তবুও দমল না। সে বলল, আমি ওই বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছি তখন আর যাব না। গেলে আপনাদের মেয়ে বেশি অপমানিত হবে। অবশ্যই এইসবে আপনারও কি যায় আসে? সাইদা বেগম বললেন, ঝামেলা কি নিয়ে হয়েছে? শাইনা আর তাজদার কেউ কিছু বলল না। সবাই মোটামুটি বুঝতে পারলো কারণটা, কিন্তু এটা বুঝতে পারলো না এখানে তাদের টানার কি দরকার। অবশ্য দাদিমা পরে বুঝিয়ে বললেন রসনারা কেন এত খেপেছেন। সাইদা বেগম বললেন, তার মেয়ে আনার জন্য কি আমরা পাগল হয়ে যাচ্ছি? এত নাটক দেখানোর কি আছে বুঝি না। ছেলের চাপে পড়ে শানুকে বউ করে নিয়ে গিয়েছিল, এখন মুখোশ খুলছে। তাজদার শায়না সকাল থেকে রুমে থাকা বিস্কিট খেয়েছিল, আর কিচ্ছু না। শায়না তাই রান্নাঘরে চলে গেল। সাবরিনাও হাতে নাতে কিছু নাস্তা বানিয়ে নিচ্ছে। কোথাও যেতে হলেও কিছু অন্তত মুখে দিতে হবে। শাহিদা বেগম এসে বললেন, রাতে ওখানে এত ঝামেলা হচ্ছে, তুই এখানে চলে আসবি না? ওর আব্বুকে ফেলে কিভাবে আসবো? কথা একটা বললেই হলো আম্মা, আমি চলে এলে আরো বেশি চিল্লাফালা করার সুযোগ পেত। শায়না কিছুক্ষণ পর নাস্তা নিয়ে যেতেই তাজদার দাঁড়িয়ে পড়ল। তুমি এখানে এসে নাস্তা বানানো শুরু করে দিয়েছো? আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে আসিনি। চলো। বাবু কোথায়? ওকে নাও, ঢাকায় চলে যাব। আফসার সাহেব তাদের একটু একা ছাড়লেন। শায়না বলল, আগে খাওয়া দাওয়া করুন তো, মাথা ঠান্ডা হোক, তারপর কথা বলি। নিন খান, খেয়ে দিয়ে চিল্লাবেন। পেটকে কষ্ট দিয়ে লাভ নেই। আমার খিদে নেই। আছে, এই যে আমাকে খাবেন খাবেন করছেন। তাজদার মুখ ফিরিয়ে বসে রইল, মুখ শক্ত করে। শায়না হতাশ হলো, বলল, রেগে গেলেন তো হেরে গেলেন। তোমার নাটকীয় কথাবার্তা বন্ধ করো। করবো না। বোনের বিয়ে দিতে চেয়েছেন না, তাহলে বিয়ে না দিয়ে কেটে পড়ছেন কেন? বড়াম্মু এখন যে কোনো একটা ছেলে ধরে আপুর বিয়ে দিবে, তখন? তার মেয়ে যা ইচ্ছা করুক, আমার কি? কি স্বার্থপরের মতো কথা। অথচ উনি কাঁদছেন আপনি চলে যাচ্ছেন দেখে। আপনি চাইলে এখন ঘটনা ঘুরে যেতে পারে। ইউ আর ভেরি পাওয়ারফুল, বি স্ট্রং ম্যান। আবারও রসিকতা? মোটেই না। এখন আমি কি করব? আম্মা আব্বা দেখলাম রাজি আছে, তাই বোনের বিয়ে দেবেন, আর আপনিও আরেকটা বিয়ে করবেন। তাজদার চমকে গেল। শায়না বলল, সবাই তো তাই বলেছে। কাল আপনার ফুপু খালা সবাই ফোন করে আপনাকে এই কথাটা বলেছে। তাজদার আশ্চর্য হলো। তুমি কি করে জানলে? আমাকে কি বোকা মনে হয় আপনার? আমি আপনাকে বলছি বিয়ে আরেকটা করুন। উনি আপনার মায়ের সাথে থাকবে, উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। সেটা তো আমি পারি না, তাই আমি ভালো বউ না। অবশ্য বড়ভাবে এমনটা না করেও মন জয় করেছে, কোটিপতি মেয়ে বলে কথা। তাজদার বলল, সব কিছুর একটা লিমিট আছে। অফকোর্স আছে। নাস্তা খেয়ে নিন আগে। তুমি আমাকে আর প্যারা দিও না। ওকে দেবো না। এখন যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। কি? ওদের বিয়েটা দিন যত তাড়াতাড়ি সম্ভব হয়, তারপর লন্ডনে ব্যাক করুন। আমি পটিয়ায় কোনো একটা ভাড়া বাসা নিয়ে থাকবো। 8,000 টাকা দিলে চমৎকার বাসা ভাড়া পাওয়া যায়। ঢাকায় যেহেতু একা থাকতে পারবো না, সেহেতু সেখানে মানে এইখানে বাসায় থাকবো। ওই বাড়ি আমি আর যাচ্ছি না। এখন বাসায় চলো, আমার এক বন্ধুকে বলেছি। হুট করে বাসায় ওঠা যাবে নাকি? ফার্নিচার নিয়ে যেতে হবে, অনেক কাজ বাজ আছে। ওটা রেডি বাসা। বাসায় যাওয়ার অনেক ঝামেলা। আমি কিছুদিন এখানে থাকি। আপনি তো এখানে থাকবেন না, সেহেতু বাড়ি যান। এখানে অবশ্য আজ রাতটা থাকা যায়, গোপন মিটিং করার আছে।
বলেই শায়না একটা হাসি দিল। তাজদার রেগে যাচ্ছে আর নিজেকে সামলাচ্ছে, তামাশা করছে তার সাথে। হাতি গর্তে পড়লে পিঁপড়া লাথি মারে, কথাটা মিথ্যে নয়। সকাল থেকেই তাকে খোঁচাচ্ছে। সে বলল, তুমি আমার সাথে মস্করা করবে না, খবরদার। মস্করা করব কেন? আমি একটা কথা বুঝে গিয়েছি জানেন, এই দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম। বড়ম্মু আজকে আমার সালামটা পর্যন্ত নিল না, আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখলো না। আমি ওখানে চোখের পানি ফেলে এসেছি, আর ফেলবো না। দায়মুক্ত হয়েছি আমি, আর আমার কোনো দায় নেই। তাজদারের এখন এইসব শুনতে ভালো লাগছে না। সে মায়ের ছেলে, মা সম্পর্কে স্ত্রীর মুখে এইসব শুনতে তার খুব একটা ভালো লাগছে এমন নয়, কিন্তু কিছু করার নেই। তার মাও এই মেয়েটি সম্পর্কে যা তা বলেছে। অন্য মেয়ে হলে হয়তো দোষারোপ করতো, এই বলে মায়ের অমতে কেন বিয়ে করেছেন। হয়তো আম্মু তার আড়ালে আরও এমন অনেক কথা বলেছে। আনিস এসে নাস্তার প্লেট হাতে তুলে দিল। আগে খাওয়া শেষ করো। তাজদার ধীরে ধীরে খাওয়া শুরু করলো, কিন্তু তার সাথে কোনো কথা বলল না। তাজদার রাগী অভিমানী, আনিস সেটা জানে। তার সময় চাওয়াতে তাজদার রেগে গিয়েছিল, মনে মনে খুব দুঃখ পেয়েছিল। এমনকি তাদের এই বন্ধুত্বের উপর একটা অভিমানও জন্মেছিল। কিন্তু এই সময়টুকু নেওয়া জরুরি ছিল, বিশেষ করে পরিস্থিতি তখন আগুন ছিল, তাই সবাইকে কথা বলার সুযোগ দেওয়াটা দরকার ছিল। মানুষের ক্ষোভ রাগগুলো তখন বেড়ে যায় যখন তাদের কথা শোনার মানুষ থাকে না, কিংবা তারা মনের কথা বলতে পারে না। তাই সে তার মা বোনদের সমস্ত অভিযোগ ও মনোযোগ দিয়ে শুনছে। তার মা আর বোনেরা সংসার করে যাচ্ছে। তারা জানে কোন মেয়ে সংসারে ভালো হবে, কোন মেয়ে ভালো হবে না। তাদের কথা ফেলে দেওয়া যায় না। সে যদি সবার কথা মনোযোগ দিয়ে না শুনতো, তাহলে তাদের মনের ভিতর একটা ক্ষোভ থেকে যেত। কিন্তু তারা নিজেদের ক্ষোভ আর অভিযোগ উগরে দিয়েছে। এমনকি তাকে নিশ্চুপ দেখে ওই মেয়ে তার পছন্দ হলে বাড়িতে বউ করে নিয়ে আসার দরকার পড়লে সে কি করলে, তারা কি করলে ভালো হবে সেই পরামর্শ দিয়েছে। সে বিশ্বাস করে পৃথিবীতে অর্ধেক সমস্যার সৃষ্টি হয় একে অপরের কথা না শোনা থেকে, একে অপরকে বুঝতে চেষ্টা না করা থেকে। শাহিদা বেগম এসে এটা ওটা তুলে দিলেন। তাজদার চুপচাপ খাচ্ছে। রাগ হোক, ক্ষোভ হোক, অভিমান হোক, সব ধীরে ধীরে মলিন হচ্ছে। কিন্তু সে নিজের বিয়ের সময় যেটা করেছে সেটা এখন করতে পারবে না। এই একটা ভুল সিদ্ধান্ত তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তার উচিত ছিল রওশনারা আর মমতাজ দুজনকেই সময় দিয়ে বিয়েটা করা। সেটা না করে আজকের এই পরিস্থিতি। তাই আবারও জেদ দেখে একটা ভুলের সাথে সে নুভার আনিসকে জড়িয়ে দিতে পারবে না। রওশনারা তার মা, রওশনারা এই মুহূর্তে তাকে ছেলে হিসেবে অস্বীকার করলেও তিনি মাই। তাই মায়ের মনে আঘাত দিয়ে সে বোনকে নতুন সম্পর্কের দিকে ঠেলে দিতে পারবে না। তার নিজের জীবন নিয়ে কখনোই বিস্তর ভাবনা তার ছিল না, ভবিষ্যতে সে ভাবেনি। কিন্তু বোনের বেলায় তাকে ভাবতে হবে, বন্ধুর জন্য হলেও একটা দায়বদ্ধতা তাকে ভাবতে হবে। আফসার সাহেব নিজের ঘরে নিয়ে গিয়ে বললেন, কিছুক্ষণ তুমি ঘুমাও বাবা, চোখের নিচে কালি পড়েছে, রাতে ঘুমাওনি বুঝতে পেরেছি। তাজদার চুপচাপ শুনেছে। শরীর ক্লান্ত, সত্যি সারা রাত ঘুমায়নি, দু চোখের পাতা এক করতে পারেনি। সকালে কি করবে তা ভেবে, হুট করে মেয়ে আর তার মাকে নিয়ে কোথায় উঠবে তা ভেবে শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ল। শায়নাও বিরক্ত করল না, ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিল। ভাগ্নিদের ওই ঘরের আশেপাশেও যেতে দিল না, চেঁচামেচিতে ঘুম ভেঙে যাবে বলে। বিকেলে তাজদারের মামারা এসেছে। এই মা ছেলের মান অভিমান আর কত, এত কিছু হয়ে গেল, একবার ফোন করলেই তো হতো। ছেলে কেন বউ নিয়ে বেরিয়ে যাবে, তারা নিজেদের বোনকে বেশি দোষ দিলেন। রসনারা পুরোটা সময় চুপ থাকলো। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, নোভা এবারের ছেলেকেই বিয়ে করবে, জানার পর থেকে ওর মায়ের মাথা নষ্ট। এখন ছেলেমেয়েরা পছন্দ করলে আমাদের কি করার আছে? আনোয়ার বেগম বললেন, ছেলে যদি যেমন তেমন হতো আমিও না বলতাম, কিন্তু ছেলে তো যথেষ্ট ভালো। সারা গ্রামে খোঁজ নিয়ে দেখো সবাই, তার শত্রুও বদনাম করবে না। ছোট থেকে অভাব অনটনে বড় হয়েছে ওরা, কিন্তু মানুষ হয়েছে। এখন তোমাদের বোনকে এটা কে বোঝাবে বাবা? উড়নচণ্ডী মেয়েটা বিয়ে করবে বলছে, এটাই তো বেশি। তাজ এখন কোথায়? তাজউদ্দিন সিদ্দিকী বললেন, শ্বশুর বাড়িতেই ছিল। কিছুক্ষণ আগে আনিসের সাথে বেরোতে দেখলাম। বাসায় উঠবে কালকের মধ্যে, এত করে বললাম, কিন্তু বাড়ি ফিরল না। আনোয়ার বেগম বললেন, ওকে জোর করে লাভ নেই, ওর মা ওকে দুদিন ধরে কথা শুনিয়েছে, এত ধৈর্য দেখেছে, এটাই বেশি। এখন বউ বাচ্চার মুখ পর্যন্ত দেখেনি, ওকে এখন কিছু বলে লাভ নেই। তোমরা এসেছো,
এখন ওই বাড়িতে গিয়ে পারলে কথাবার্তা বলো, বিয়েটা হলে রাগ একটু কমতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো মুরব্বীরা বসে কথাবার্তা বলবে, তারপর যা সিদ্ধান্ত হয়। সেই ফাঁকে তাজকে রাজি করানো যাবে বাড়ি ফিরতে। ঘরের ছেলে ঘরে না ফিরলে কেমন দেখায়। মাগরিবের আজানের পর দুই বাড়ির মধ্যে বৈঠক হলো। সায়নাদের বাড়িতে গিয়েছেন সবাই। তাজউদ্দিন সিদ্দিকী যাননি। তিনি সম্বন্ধীদের উপর সব ছেড়ে দিয়েছেন। রসনারাকে কোনো বাড়তি কথা বলতে বারণ করে নিজের কাজে চলে গিয়েছেন। তৌসিফের বাবা তৈয়বুদ্দিন সিদ্দিকী ছিল, রাইহান ছিল, তাজদার আর আনিস ফিরল এশার আজানের একটু আগে। তখনও বড়রা সবাই মিলে কিছু একটা বলতে বলতে হাসাহাসি করছিল। তাজদার মামাদের দেখে থমকে গেল। মামা? জি, মামারা এসেছে, সব ছেড়ে ছুড়ে চলে এসেছে। এত রাগ করলে হয় সাহেব? মেয়ের বাবা হয়েছেন। বলতে বলতে ভাগ্নেকে বুকে জড়িয়ে নিলেন বড় মামা। তাজদার ছোটবেলা থেকেই মামার বাড়িতে বেশি যাতায়াত করতো। গ্রামে ফিরলে শাহ করে মামার বাড়ি ছুটে যেত, সেখানেই বেশি থাকতো। তাই মামাদের সাথে তার বন্ধন খুব গাঢ়। তিনি পিঠ চাপড়ে দিলেন, বললেন, বসো, চা খাও। তোমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত তোমাকে নিয়ে টেনশন করছে। তৈয়বুদ্দিন সিদ্দিকী আনিসের সাথে পরিচয় করিয়ে দিলেন। বড় মামা বললেন, নতুন করে চেনার দরকার নেই। তাজের বিয়ের সময় আমরা একই টেবিলে বসে ভাত খেয়েছিলাম। নুভামনের চয়েস ভালো। আমরা ভাগ্নিকে গতবারই বলেছিলাম আমি বেঁচে থাকতে বিয়েটা করেন, সে কথা রেখেছে। সবাই একটু হেসে উঠল। তখন বসেন আনিস সাহেব, বলেন কি খবর? আনিস সোফায় বসতে বসতে মুখ খুলতে যাবে, তখনই তাজদার ধমকে উঠল, তুই চুপ কর, তোর মুখে কিসের খবর? মামা খবরের সব হেডলাইন ওর মুখস্থ, জিজ্ঞেস করবে না? বলা শুরু করলে ফজর আজান দেবে। আনিস হা করে তার দিকে চেয়ে রইল। সবাই সশব্দে হেসে উঠলেন। বড় মামা বললেন, এখন জামাই তো দরকার। তিতলি চলে এসেছিল সায়নার কাছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে তার সব কথা শুনেছে। তাজদারের কথা শোনার পর পর্দার ওপারে সবার হাসির শব্দ শোনা গেল। তিতলি ছটফটিয়ে উঠে বলল, যাই, আপুকে বলে আসি। সায়না বলল, কিছু বলতে হবে না। তিতলি বলল, আপু বলেছে এখানে কি কথা হচ্ছে সেই সব গিয়ে ওকে বলতে। তোমার সাথে কথা বলতে বলতে সব ভুলে যাচ্ছি। যাই, বলে আসি। প্রথমত মামা আনিস ভাইয়ের হ্যান্ডশেক করেছে, তারপর জড়িয়ে ধরেছে, তারপর বলেছে আনিস সাহেব বসেন, কি খবর বলেন। তারপর তিতলি নিয়ে ভুলে যাস না, গাধার বাচ্চা। ননদিনীর চোখের পানি কিন্তু পাওয়ার আছে। ঝিমলির কথা শুনতে শুনতে তাসনুবা পায়চারি করতে লাগলো। থ্যাংক ইউ। চিন্তা হচ্ছে? না হচ্ছে। আমি বললাম তো বিয়ে ফাইনাল। তাজ সাহেব যা রাগা রেখেছেন তাকে বাড়িয়ে ফিরিয়ে আনার জন্য হলেও বিয়েটা হতে হবে। কিন্তু বিয়ে একটা সিরিয়াস ইস্যু, কোনো কারণের জন্য বিয়ে হোক সেটা আমি চাই না। তাও ঠিক, কিন্তু আমার মনে হয় না তাজ সাহেব বউ নিয়ে আর এই বাড়িতে উঠবেন। ভাইয়া না থাকলে নো, ভাইয়া ছাড়া কোনো কিছু হবে সেটা আমি ভাবতেই পারি না। ঝিমলি বলল, আচ্ছা চিন্তা বাদ দেন। তখনই তিতলি নেচে কুদে এলো, বলল, একটা সুসংবাদ, জিন্নাতারা সিদ্দিকী আপনাকে অতি আনন্দের সাথে জানাচ্ছে আগামী শুক্রবার আপনার বিবাহ কার্য সম্পন্ন হতে যাচ্ছে। শারাপ তিতলি, সোজা কথা বলো। বলবো না, তোমার কোনো দিনও বিয়ে হবে না। মামারা সবাই আনিস ভাইকে পছন্দ করেছেন ভাগ্নি জামাই হিসেবে। আমি কিছুক্ষণের মধ্যেই আনিস ভাইকে দুলা ভাই ডাকতে যাচ্ছি। কিন্তু এটা মনে রেখো, জুননারা সিদ্দিকী, তোমার বিয়ে হচ্ছে না। উফ, বেশি কথা বলো তিতলি। এনিওয়ে, থ্যাংক ইউ। তিতলি যেভাবে এলো সেভাবেই চলে গেল। তৌসিফকে গিয়ে বলল, ভাই রে, আমার কি খুশি লাগছে। এরপর আমার সিরিয়াল এলো এলো, এই কি গোধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। তৌসিফ শাওনের সাথে কথা বলছিল। সে কোমরে হাত চেপে চেয়ে রইল তার যাওয়ার পথে। এশার নামাজের জন্য সবাই বেরোচ্ছিল। ঠিক তখনই আনিসকে একলা পেল তিতলি, যদিও পিছনে রাইহান দাঁড়ানো। আনিস ভাই। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো। আপনাকে আমি এখন থেকে দুলা ভাই ডাকবো। রাইহান তাকাতেই তিতলি দৌড়ে চলে গেল লজ্জা পেয়ে। একটা মিষ্টি নেই ফ্রিজে? ছি। তৌসিফ বলল, তুই মিষ্টি দিয়ে কি করবি? তাসনুবা বলল, খুশির খবর শুনলে মিষ্টি খেতে হয়। তোমার আর তিতলির জন্য মিষ্টি থাকে না ফ্রিজে। বিয়ে তোর, তুই কেন মিষ্টি খাবি? ও আল্লাহ, আনিস ভাইয়ের মতো ভালো মানুষের কপালে তুমি এটা কাকে লিখে দিয়েছো? তাসনুবা তার ঘরের দিকে চলে গেল। ঝিমলিকেও বলল এই কথা। তাই ঝিমলি রাইহানকে ফোন করে বলেছে আসার সময় যাতে মিষ্টি নিয়ে আসে। বধুর মুখ পানসা হয়ে আছে, মিষ্টি মুখ করতে হবে।
রায়হান সত্যি সত্যি মিষ্টি এনেছে, তবে দুইবারই জন্যে। মিষ্টি পাওয়ার পর শায়না প্রথম মিষ্টিটা তাজদারের মুখে পুরে দিল। তাজদার তখন জরুরি ফোন কলে, সে অবাক হয়ে শায়নার দিকে চেয়ে রইল। শায়না অপ্রস্তুত, আল্লাহ খেয়াল করিনি। সে যত দ্রুত সম্ভব চলে যাচ্ছিল। তাজদার তার দুই বাহু চেপে মুখটা তার সামনে নিয়ে গিয়ে ইশারা করলো মুখ থেকে মিষ্টির ভাগটুকু নিতে। শায়না বলল, রোমান্স তো মাথায় উঠে গেছে। তাজদার বিরক্ত হলো। শায়না বেরিয়ে থাকা মিষ্টির অংশটুকু কামড়ে নিয়ে চলে গেলেও খেতে খেতে যদি পেট খারাপ হয় তাজদার সিদ্দিকীর খবর আছে। যৌতুক প্রসঙ্গ আসতেই আনিস সরাসরি বলে দিয়েছে সে একটা জিনিসও নেবে না, দরকার পড়লে দামি ফার্নিচার কিনে ঘর সাজাতে তার 5 বছর লাগুক। রায়হান বলল, আব্বু এভাবে রাজি হবে না, কিছু তো নিতে হবে। আনিস আর কোনো জবাব দেয়নি, সে এক কথায় বলে দিয়েছে। এমনকি এটাও বলে দিয়েছে অন্যান্য পাত্রীদের বেলায় যত মোহরানা দিবে বলেছে ততটুকুই দিবে। আশরাফ বলল, এইসব বললে বড় আম্মু বড় আব্বু একেবারে বেঁধে আসবে। তুই কি মেয়েটাকে দিয়ে ফেলবি নাকি বিয়ের পর? আশ্চর্য, এটা কি ধরনের কথা? তাহলে কাবিনের টাকা 20 লাখ হোক, তোর সমস্যা কি? আমি এত কিছু জানি না। মোহরানা আমি 5 লাখ দেব, যেটা দিয়ে দিতে হয়। লোক দেখানোর জন্য কাগজ সংখ্যা লিখতে ইচ্ছে করলে লিখুক। আশরাফ বলল, কোনো মেয়ের বাবাই মেয়েকে কম কাবিনে বিয়ে দিতে চায় না। তুইও দিবি না মেয়ের বাবা হলে, কারণ দুনিয়াটাই এমন, যাতে কথায় কথায় যাতে তালাকের কথা উঠতে না পারে। আনিস আর কিছু বলল না। শাহিদা বেগম বললেন, ওর কথা শুনিস না তো। তোরা যেটা ভালো মনে হয় কর। ওর বউকে মোহরানা দিতে ইচ্ছা করলেও দেবে। ইচ্ছে করলে কি আম্মা? এটা তো বাধ্যতামূলক। কতটুকু গয়না দিবে এটা নিয়েও কথা হলো। যেহেতু সে কোনো প্রকার পণ নিচ্ছে না, সেহেতু কতটুকু গয়না দিতে হবে এই দাবিও কনে পক্ষের কেউ করতে পারবে না। তবে শাহিদা বেগম বলেছেন তিনি 3 ভরি গয়না দিবেন, তবে আপাতত 2 ভরি দিচ্ছেন। বড় বউকে যা যা দিয়েছেন সব তিনি মেজোটাকেও দিবেন। আর রইল বৈরাতি। শায়নার বিয়ের সময় মেহেদি অনুষ্ঠান একসাথে হয়েছিল, 2 বারই একসাথে খরচ করেছে। বৈরাতি কনে পক্ষ লোকজন খাইয়েছিল, এবারেও তাই হবে। যেহেতু অন্যান্য খরচ হচ্ছে না, সেহেতু তাজদার 2000 বরপক্ষ খাওয়াবে কথা দিল। শাহিদা বেগম এতে খুশি হয়েছেন, সবাইকে দাওয়াত দিতে পারবেন মন ভরে। যদিও এই 2000 2500 ছাড়িয়ে যাবে। বিয়ের দিন তারিখও ঠিকঠাক করে দিয়েছে তাসনুবার মামারা। আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার শুভ বিবাহ। আর কোনো বাড়তি আয়োজনের দরকার নেই। কেনাকাটার জন্য তাজা নাহা শপিং মল তো আছে, তবে তাসনুবা বলে দিয়েছে এবার কোনো ডিসকাউন্ট নেই, একদম। রওশনারা কোনো কথাই বলছেন না এই বিষয়ে, চুপচাপ সব দেখছেন। তাজদার নিজের ঘরে এসেছে, শ্বশুর বাড়িতে 1 রাতের বেশি থাকা অসম্ভব। তবে মায়ের মুখোমুখি হয়নি, কথাবার্তাও বলেনি। তবে সে বিয়েটা নিয়ে উত্তেজিত, তার বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। বিয়ের শপিং হবে সোমবার, মঙ্গলবারে তাসনুবা ফেসিয়াল নেবে, রোদে বেরোতে পারবে না, সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছে। তিতলি শাওনকে আগে থেকেই বলে রেখেছে। শাওন ভাই, বিয়েতে চল না সুজন, আর কোনো এক নীলচে পরীর গানটা বাজাবেন। শাওন বলল, না আমি বাজাবো। কেমন আছেন বেআইন সাহেব? বুকে পড়ে জ্বালা। তিতলি বলল, আমার মনে কোনো জ্বালা নেই শাওন ভাই, আমার মন খুব ভালো। তাজদার বাড়ি যাবে না এরূপ সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মামারা তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছে। রওশনারাকে সামনে বসিয়ে বুঝিয়ে বলেছে, ছেলে তোমার শাসন বারণ রাগারাগি সব তার সাথে, তার বউয়ের সাথে না। মা ছেলের এ সমস্যা নতুন না, এসবের মধ্যে পরের মেয়েকে জড়ানো প্রয়োজন নেই। রওশনারা চোখ ছলছল করছিল। তখন তাজদারকেও বলেছেন, তুমি ওকে বাড়িতে রাখবে না সিদ্ধান্ত নিয়েছো ভালো কথা, কিন্তু তুমি বাড়ি ছাড়তে পারবে না। ছেলেরা কখনো মা বাবা আর নিজের বাড়িঘর ছাড়তে পারে না। যতই যাই হোক, তুমি তোমার বউ বাচ্চাকে যেখানে ইচ্ছে রাখো, কারো কোনো আপত্তি নেই। রওশনারাকে আরও বলেছেন, আমি ওই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলেছি, তারা বলেছে সবার সম্মানিত সব হবে, সব কিছু তোমার উপস্থিতিতে জরুরি। আর যদি সময় লাগে তাহলে সময় নাও, ভাবো। বাকি কথা তুমি আর রাহেনের আব্বা বলবে ওদের সাথে। আমি মামা হয়ে এত কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। ভাইয়ের কথায় নীরবে সম্মতি জানালেও রওশনারা এসব কিছুতে তেমন সক্রিয় নন। তাজদার লোকজন দাওয়াতে ব্যস্ত। রায়হানের সাথে গরু মহিষেনে উঠোনে রাখা হয়েছে। তৌসিফা শাওন তাদের নিয়ে টিকটক করছে। তিতলি কিছুক্ষণ পর পর তাদের চা খাওয়াচ্ছে, কারণ অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, খুব সিম্পল। 2 সপ্তাহ হয়নি সে ড্রেস কিনেছে, বিয়ের জন্য কেনা হবে, কিন্তু এই ড্রেসটা তাকে কিনতেই হবে। আর সেটা কিনে দেবে তৌসিফুদ্দিন সিদ্দিকী। তার পকেট মারার জন্যই মূলত এত মেহনত। শাওন ভাই, আপনাকে চা খাওয়ালাম, আপনি আমাকে কিছু দেবেন না? কি চাও তুমি? আপনি আমার জন্য রজনীগন্ধার মালা নিয়ে আসেন গায়ে হলুদের দিন। বেশি টাকা হলে ভাইয়ের কাছ থেকে নিয়েন,
ভাইয়ে শাওন ভাইকে টাকা দিয়ে দিও তো। বলেই ব্যস্ত পায়ে 4 কাপ নিয়ে হেঁটে যাচ্ছিল। তৌসিফ বলল, নোবা ফুল নিয়ে আসবে। তোর আবার আলাদা করে ফুল ওয়াটার দেওয়ার কি দরকার? তিতলি ঘুরে দাঁড়ালো, যুক্তি দিয়ে বোঝালো সে দৌড়াদৌড়ি ছুটাছুটি আর কাজকাম করতে গিয়ে ফুলগুলো চুল থেকে ছিঁড়ে পড়ে যাবে, তখন আপুর কাছে খুঁজলেও দেবে না, তখন সে কার কাছে ফুল চাইবে? এত সহজ একটা কথা। তৌসিফউদ্দিন বুঝলো না, সে হতাশ, পুরোই হতাশ। শাওন আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, তোমার জন্য পুরো ফুলের দোকান নিয়ে আসবে তালতমন। তৌসিফ বলল, দোকানদার তো দুলাভাই। আমি তাহলে শপিংয়ে যাচ্ছি না। তাসনুবার কথাটা শুনে রসনারা বলল, না না, যাও শপিং এ, সেখানে আরেকটা ঝামেলা লাগিয়ে এসো। তুমি ওই বাড়ির মানুষকে কতক্ষণ তেল মেরে থাকতে পারো আমি দেখব, কতক্ষণ সহ্য করতে পারো আমি দেখব। তাসনুবা বিস্ফোরিত চাহনিতে চেয়ে আছে মায়ের দিকে। ঝিমলি মনে মনে বলল, আম্মু এবার বাড়াবাড়ি করছি। মেয়েটার মন ভাঙার কি দরকার এভাবে? তিনি আরো শিখিয়ে পড়িয়ে দেবেন তা না। ননদিনী, আপনি চলুন আমার সাথে। নুভা নড়ল না এক চুল পরিমাণও, চোখ মুখ লাল হয়ে এসেছে। ঝিমলি তাকে দেখে ভয় পাচ্ছে। তাসনুবা দাঁত চিবিয়ে বলল, তোমার মতো শাশুড়ি হলে অফকোর্স আমার জীবনটা জাহান্নাম হবে, আর আমিও সেই শাশুড়ির জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো। রসনারা ক্ষুব্ধ হয়ে বললেন, তা পারবে জানি, ওই বাড়িতে সংসার করতে পারলে তো ভালোই, না পারলে আমারও কোনো দোষ নেই। যেখানে সেখানে মানিয়ে চলার মতো মেয়ে তো আমি তোমাকে বানাইনি। এখন যেখানে সেখানে মুখ দেওয়ার স্বভাব হলো কোথেকে সেটাই আমি বুঝতে পারছি না। এক ঝাঁক ননদ দেবর ভাষণ নিয়ে তুমি ওই বাড়িতে সংসার করবে? আমার চুলে পাক এমনি এমনি ধরেনি নোভা। আম্মু। তাসনুবার চোখের কোনা জল জল করছে। ঝিমলি তার হাত ধরে বলল, প্লিজ চলুন এখান থেকে। নোভা, আমি কিন্তু তোমার বড় ভাইকে ফোন করছি। এসব কি হচ্ছে? আম্মু এই সময় এসে এভাবে না বললেও চলতো, সে তো চলে যাচ্ছে। মায়েরা এভাবে বললে ছেলে মেয়েদের কেমন লাগে? ওদের চেয়ে আমরা গন্ডারের, কিচ্ছু লাগে না ওদের। তাসনুবাকে টেনে নিয়ে এলো ঝিমলি। ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিতেই তাসনুবা চোখ মুছতে মুছতেই বলল, এসব থামাতে বলো প্লিজ। আমি এই বিয়ে করব না, আমি করব না, কিছুতেই করব না। আমি দূরে কোথাও চলে যাব, আমার নিজেকে নিয়ে ভয় হচ্ছে। ঝিমলি তাকে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স, শান্ত হও। আম্মুর দেখিয়ে দেবে তুমি পারবে। সংসার মানেই নিজেকে বিলিয়ে দেওয়া নয়, মানিয়ে নেওয়া মানে নিজেকে সস্তা করে ফেলা নয়। নোভা সংসার করবে তার মতো করে। সে শিক্ষিত, বুদ্ধিমতী, সে সব ম্যানেজ করতে জানে। চেষ্টা করলে সে সব পারবে। শান্ত হও। আম্মু অভিমান থেকে বলেছে এসব। আমার দিকে তাকাও। নো নো। নোভা, এমনটা করলে কিন্তু তোমার ভাইয়ারা মাথা গরম করে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলবে। আর এসব ওই বাড়িতে গেলে আনিস ভাই বেঁকে বসবেন। তুমি তো চেনো ওনাকে, এত ঝামেলা হচ্ছে জানার পরেও উনি কিন্তু এই বিয়েটা করবেন না। স্রেফ বলে দেবেন এইসবের কোনো দরকার নেই, শান্তির সব কিছু ঊর্ধ্বে। তখন আর কিছু করার থাকবে না। রিল্যাক্স। উনি জানেন আম্মু বিয়েতে মত দিয়েছেন, এখানে সব ঠিকঠাক আছে। তোমার বড় ভাইয়া এভাবেই বলেছে। এখন তুমি এইসব বললে তার মাথা গরম করবে। শান্ত হও। আচ্ছা, আনিস ভাইকে একটা ফোন করি, জেনে নি উনি কোথায় আছেন, শপিংয়ে কখন বেরোবে। আনিস একদিনের জন্য ছুটি নিয়েছিল। বিয়ের বাজার করার জন্য রাত জুৎসই নয়। তাসনুবা বলেছে সে রাতে শপিং করতে যাবে না, রাতে তাকে শোরুমে সময় দিতে হবে। তৌসিফ আর শাওন উঠোনে মহিষ নিয়ে ব্যস্ত ছিল। তাসনুবা তখনই বের হলো। ঝিমলি বেরোলো পেছন পেছন। তারা দুজনেই যাচ্ছে শপিংয়ে। ওই বাড়ি থেকে সাবরিনা আর আনিস। সাবরিনা আর শাপলাকে যেতে বলা হয়েছে, তাদের ছোট বাচ্চা আছে, তাই তারা যাবে না। যদিও আসল কারণ ছিল তাদের যেতে বারণ করেছে তাদের বর। শায়নার বিয়ের শপিংয়ের ঘটনা এখনো মনে আছে তাদের। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তাসনুবার বিরক্ত লাগছে। সে চুলের উপর থেকে চশমাটা নামিয়ে চোখে দিল। ঝিমলি ফোন করলো, আনিস ভাই কোথায় আপনারা? সাবরিনা তখন বেরিয়ে এসেছে। আনিস বলল, জি আর 2 মিনিট ভাবি। উনি কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন। আসছি। আনিস কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো। তাসনুবা ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। চোখ মুখ গম্ভীর দেখে কেউ খোঁচালো না। আনিস ড্রাইভারের সাথে গল্পগুজব করছে। কোথায় নাকি একটা ব্রিজ ভেঙে পড়েছে। পেঁয়াজ আর আলুর দাম কত বেড়েছে, কম কমেছে,
এইসব নিয়ে সে কথা বলে চলেছে। ঝিমলি সাবরিনার দিকে তাকালো, দুজনেই ঠোঁট টিপে হাসলো। শোরুমের কর্মীরা প্রবেশপথ আটকে দাঁড়ালো, ফুলের তোড়া, মিষ্টি ইত্যাদি ইত্যাদি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। ছোটখাটো একটা গেট সাজিয়ে ফেলেছে। তাসনুবা গাড়ি থেকে নামা মাত্রই অবাক হয়ে গেল। সাবরিনা, ঝিমলি, এমনকি আনিসও। তাসনুবা যেতে যেতে বলল, হোয়াট ইজ দিস? তোমরা এইসব কখন করেছো? এমপ্লয়িরা সবাই ফোকলা হাসলো, ভয়ে ভয়ে বলল, আপু সকাল থেকেই ভাইয়া প্রথম শোরুম আসবে তো, তাই ছোটোখাটো আয়োজন, আপনাকে বলিনি সারপ্রাইজ দেবো বলে। তাসনুবা সব দেখার পর বলল, ইন্টারেস্টিং, বুদ্ধিটা ভালোই। সে পেছনে ফিরে তাকালো, আনিসকে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন, আমরা ভেতরে যাই। ঝিমলি ভেতরে গেল। সাবরিনা কে আনিস যেতে দেয়নি। তারা ফুল ছিটিয়ে দুজনের মাথা ভরিয়ে দিয়েছে। আনিস মানিব্যাগ বের করেছিল, ঠিক তখনই পেছন থেকে তাসনুবা বলল, টাকা দেবেন না? কাচ্চি অর্ডার করে দিন, সবাই মিলে খাবো। গেট বিয়ের দিন সবাই যাও। আনিস বলল, কাচ্চিও না হয় খাওয়াবো। দরকার নেই, বিয়ের দিন কেউ ছাড় দেবেন না। ঝিমলি বলল, আমার ননদিনী কিন্তু বরের টাকা সেভ করতে ওস্তাদ। তাসনুবা বলল, আসুন। শোরুমটার কথা সবাই মুখে মুখে শুনেছে, কেউ আসেনি। ঝিমলি এসেছে অবশ্য, শাইনাও এসেছিল তাজদারের সাথে, কিন্তু আনিস, সাবরিনা কেউই এর আগে আসেনি। আনিস অবশ্য এই পথে অফিস থেকে ফেরে, তাই বাইরে থেকে দেখেছে আজ প্রথম ভেতরে পা রাখা। সে বলেছে অন্য কোনো শপিং মল থেকে শপিংটা করতে, বিষয়টা খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলেছে, কিন্তু সেটা তাসনুবা নেতিবাচক দৃষ্টিতে দেখেছে। সে নিজেই একটা ব্র্যান্ড। আবার কিসের ব্র্যান্ড? আনিস তখন বলেছিল, আমি বলেছি যাতে বেস্ট শাড়িটা তুমি পাও, তাই। আমার দোকানে বেস্ট শাড়ি নেই বলছেন? আনিস আর মেসেজ দেয়নি। এখানে এসে এখন সে বুঝতে পারছে এর বাইরে বেস্ট শাড়ি আর হয় না। বেশ ভালো লাগছে তার। কর্মীরা চা নাস্তা সাজিয়ে ফেলেছে। এত নাস্তার বহর দেখে আনিস বলল, এত কিছুর দরকার ছিল না, আমরা খেয়ে দিয়ে এসেছি, ওদের বলে দেওয়া উচিত ছিল। শেষ কথাটা তাসনুবার উদ্দেশ্যে বলল। তাসনুবা আঙ্গুল দিয়ে শাড়ি দেখিয়ে দিতে দিতে বলল, ওরা আমার জন্য নিয়ে আসেনি এসব, যার জন্য এনেছে তার খাওয়া দরকার। ঝিমলি আর সাবরিনা নিজেদের জন্য শাড়ি দেখছে, তাদের খুব ভালো লাগছে এখানে। কর্মীরা সবাই হাসি ঠাট্টা করছে, যাদের ইঙ্গিত ইশারা করে হাসি ঠাট্টা করছে তারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। ঝিমলি একসময় কেসে উঠল, আমাদের আসার দরকারই ছিল না। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর তাসনুবার দিকে তাকালো। তাসনুবা তৎক্ষণাৎ পাশ থেকে সরে গেল, আর আশেপাশে এলো না। সাবরিনা বলল, ভাইয়া আপনি দেখেন ওইখানে সব বিয়ের শাড়ি। আনিস তেমন দেখলো না। সে জানে নুভা নিজেই শাড়ি পছন্দ করবে। সে এক কোণায় গিয়ে ছেলে কর্মীদের সাথে রাজনৈতিক আলাপে মগ্ন হয়ে গেল। তাসনুবা ফুলছে তা দেখে সাবরিনাকে বলল, আপনার দেবরকে চলে যেতে বলুন, তার এখানে আসার কি দরকার ছিল? সাবরিনা হাসতে হাসতে আনিসকে ডাকতে চলে গেল। ভাইয়া শাড়ি দেখতে আসেন। হ্যাঁ যাচ্ছি। সে সাবরিনার পিছু যেতে যেতেই বলল, আমি শাড়ি চিনব কিভাবে? পছন্দ না করলে বসে থাকবেন। ঝিমলি তখন তাসনুবার মাথার উপর একটা শাড়ির আঁচল তুলে দিয়েছে। সাবরিনা পেছনে। আনিস এসে থামলো। আয়নায় তাদের সবাইকে দেখা যাচ্ছে। ঝিমলি আনিসের উদ্দেশ্যে বলল, আনিস ভাই, এটা কেমন? আমার ননদিকে কেমন লাগবে বলুন? আনিস বলল, লাল শাড়ি? হ্যাঁ, লাল শাড়ি সুন্দর, খারাপ না, কিন্তু ও মনে হয় লাল পরবে না। আচ্ছা, আপনাদের জন্য দেখুন। তাসনুবা মাথার উপর থেকে আঁচল ফেলে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। বাড়তি কথা বলে সব সময় সুন্দর লাগছে, এটুকু বললে কি হতো? বিয়ের শাড়ি 3-4টা পছন্দ হয়েছে। বিয়ের দিন যে কোনো একটা পরবে, একটা বেবি পিঙ্ক, একটা অফ হোয়াইট, একটা লাল টুকটুকে সিল্কের। বিয়ের শাড়ি কোনটা হবে সেটা বিয়ের দিন তার মুডই বলে দিবে। তাই বিয়ের শাড়ি ছাড়া বাকি সব প্যাকিং হয়ে গেল। ওয়ালিমার লেহেঙ্গা, গায়ে হলুদের অনুষ্ঠানে পরার গাউন, বাকিদের কাপড় চোপড়ও কাচি এনে সবাই একসাথে বসে খেয়েছে। বেশ আনন্দদায়ক মুহূর্ত কাটলো শোরুমে। রাত নেমে এসেছে ততক্ষণে। ঝিমলি তাসনুবাকে বলল, আপনি তো এখন ফিরবেন না, তাহলে আমি আর ভাবি চলে যাই, আপনি আনিস ভাইয়ের সাথে ফিরবেন। তাসনুবা সায় দিল। হিসেব নিকেশ করতে করতে প্রায় রাত 11:30 বাজিয়েছে সে। আনিস ততক্ষণে চেয়ারে হেলান দিয়ে ঝিমোচ্ছে। 5-6 জন কর্মী ছিল তখন। তারা বলছে, ভাইয়া আমরা আপনার শোয়ার ব্যবস্থা করে দিতে পারি। আনিস মাথা নাড়ল। তারা বলল, তাহলে চেয়ারে বসেই ঘুমান, কোনো সমস্যা নেই, আপনাকে টায়ার্ড লাগছে। আনিস সত্যি সত্যি চেয়ারে বসে চোখ বুজে বসে আছে। তাসনুবা এসে তাকে এই অবস্থায় দেখে বুকে হাত ভাঁজ করে তাকিয়ে রইল। পেছনে কর্মীরা এসে দাঁড়িয়েছে, তারা হাসছে। আপু ডাকেন না, নিচ থেকে ঘুম ভাঙুক, আপু ছবি তুলি। বলতে দেরি, ছবি নিতে দেরি হয়নি। আনিসের চোখ ছুটে গেল, চোখ দুটো লাল হয়ে এসেছে। তাসনুবা বলল, আপনার ঘুমানো শেষ হলে আমরা যেতে পারি। হ্যাঁ চলো।
আনিস উঠে দাঁড়ালো। যাওয়ার সময় তারা ড্রাইভারকে বলল রেস্টুরেন্টের কাছে গাড়িটা থামাতে, বাকি পথটুকু তারা হেঁটেই যাবে একসঙ্গে নিভৃতভাবে। কিছু কথা আছে যেগুলো সবার সামনে চার দেয়ালের ভিতর বলা যায় না। গভীর রাতের ব্যস্ত শহরের বুকে আলো ছায়ার ভিড়ে হাঁটতে হাঁটতে সেগুলো বলা দরকার, কারণ নীরবতার মাঝে অনেক স্বীকারোক্তি জন্ম নেয়, যেগুলো উচ্চারণ না করলেও শুনে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, খুঁজে নেওয়া যায়। তাসনুবা ফেসিয়াল হেয়ার রিবন্ডিং করার পর আর বাড়ি থেকে বের হয়নি। ওই দিনের পর রওশনারাও আর কোনো কথা শোনায়নি তাকে। সম্ভবত মেয়ের কান্না প্রথমবার দেখার পর তিনি নিজেই কিছু চমকে গেছেন। তাজদার ব্যস্ত, একটু সময় হলে ওই বাড়িতে ছুটে যায় বউ বাচ্চার মুখ দেখতে, আবার কাজে লেগে পড়ে। সে যেহেতু দেশে আছে, বিশেষ আত্মীয় স্বজনকে ফোনে দাওয়াত করাটা বেমানান, তাই সরাসরি গিয়ে দাওয়াত করে এসেছে। খাওয়া দাওয়া আত্মীয় স্বজনদের বাড়িতেই হচ্ছে, বাড়িতেও খাওয়া দাওয়া নেই। সাইদা বেগম একবার বললেন, জামাইকে বল রাতে এখানে খেতে। শায়না তাজদারকে ফোন করে বলল, তাজদার সিদ্দিকী আম্মা বলেছে রাতে বাড়িতে খেতে। জামাইয়ের জন্য স্পেশাল রান্না হয়েছে? অফকোর্স। কি? মহিষের ভুঁড়ি। শায়না মজা করে বলেছে। তাজদার সত্যি সত্যি ভেবে নিয়েছিল। মাগরিবের পর সে আচমকা হাজির। সোফায় বসে শায়নার দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলছিল। মেয়েকে আদর করতে করতে শায়না আড়াল থেকে দেখলো বোনের বিয়ে উপলক্ষে চুল দাড়ি কাটবে, তাই আর কাটেনি। ভাল্লুকের মতো লাগছে। ঘরে এসে তাকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।